স্যার আসুন শুরু করুন, যত খুশি করতে পারেন। আজ আমার গাগ্গা আপনাকে সাঁতার কাটতে দিব, বিনিময়ে আপনি শুধু আমার প্রমোশন আর বেতনের দিকটা মাথায় রাখবেন। মেয়েটি একটি হাফ প্যান্ট এবং হাতা কাটা গেঞ্জি পরে আমার সামনে খাটের উপর শুয়ে রইল। মেয়েটিকে এই অবস্থায় দেখে যে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই অবস্থায় বললে ভুল হবে। মেয়েটি যে পোশাকই পরে তাকে অদ্ভুত সুন্দর লাগে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির সৌন্দর্য উপভোগ করছিলাম। আমি ভাবতেও পারিনি আজ মেয়েটি আমার এক কথাতেই রাজি হয়ে যাবে। আজ যখন আমি অফিসে বসে কাজ করছিলাম তখন মেয়েটি মন খারাপ করে আমার অফিসে ঢুকলো। ঢুকেই আমাকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বলে আমি মেয়েটির দিকে তাকালাম। টাইট ফিট বডিতে ওয়েস্টার্ন ড্রেস পরাতে এই মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে। যে কোনো পুরুষই মেয়েটির এমন গেটআপে পাগল হয়ে যাবে, যেমনটি আমি মেয়েটাকে দেখে অপলোকে তাকিয়ে আছি। আমি যখন ফ্যাল করে মেয়েটির দিকে তাকিয়ে আছি তখন মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, স্যার আমি কি বসতে পারি? আমি বাস্তবে ফিরে এসে বললাম, ও শিওর, সিট ডাউন প্লিজ। মেয়েটি যখন আমার পাশে বসলো তখন এক ধরনের ভালো লাগা আমার মধ্যে কাজ করছে। এই বয়সে এসেও আমি যে কোনো মেয়ের প্রতি এতটা দুর্বল হব সেটা আমি ভাবতেও পারিনি। ওর নাম ইভা। ও হচ্ছে আমার অফিসের জুনিয়র অফিসার। আমি হচ্ছে এই অফিসের বস। যদিও বা এই কোম্পানিটি আমার না, কিন্তু এই অফিসের মালিকের পরেই আমার অবস্থান। আমি যখন আবারও মেয়েটির দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম তখন মেয়েটি আবার বলল, স্যার আমি একটা আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। কি আর্জি বলুন? স্যার আমি এই অফিসে চাকরি করি আজকে প্রায় 4 বছর, কিন্তু এত ভালো অ্যাচিভ করার পরেও আমার প্রমোশন হচ্ছে না, বেতনটাও বাড়ছে না। এই অফিসে মালিকের পরেই আপনার অবস্থান। আপনি যাই বলেন মালিক তাই শোনে। আপনি চাইলে স্যার আমার প্রমোশনটাও হতো, বেতনটাও বাড়তো। প্লিজ স্যার আমার দিকে একটু সুদৃষ্টি দিন। আমি তখন লাজ লজ্জার মাথা খেয়ে মেয়েটিকে বললাম, সুদৃষ্টি দেওয়ার আগে যে কুদৃষ্টি পড়ে গেছে। আমার কথা শোনার সাথে সাথে মেয়েটি একটা হাসি দিয়ে বলল, কি বলছেন স্যার? তার হাসিতে নীরব সম্মতির লক্ষণ পেলাম। তখন আমি আরো বেশি কনফিডেন্ট নিয়ে বললাম, কিছু পেতে হলে কিছু দিতে হয়। মেয়েটি এবার নড়ে চড়ে বসে বলল, আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারছি না স্যার, একটু বুঝিয়ে বললে ভালো হয়। তখন আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, তোমার দরকার প্রমোশন আর আমার দরকার তোমাকে। মেয়েটি আবারও কিঞ্চিত হেসে বলল, স্যার আমি অত সব ভনিতা বুঝি না, যদি একটু ক্লিয়ারলি বলতেন আপনি আমার কাছে বিনিময়ে কি চান। আমি তাকে আর কোনো কথা বলতে না দিয়ে বললাম, কিছুটা সময়ের জন্য তোমাকে আমি একান্ত আমার করে পেতে চাই। সাথে সাথে মেয়েটি হেসে উঠল আর বলল, আপনি খুবই রোমান্টিক স্যার। আপনার এমন বয়সেও আমি যে আপনার নজর কাটতে পেরেছি তাতেই নিজেকে ধন্য মনে করছি। বলুন স্যার কোথায় যেতে হবে আর আপনাকে কিভাবে খুশি করতে হবে। তারপর আমি তাকে সরাসরি হোটেলে আসার কথা বলে দিলাম। সেও রাজি হয়ে গেল। তখন তাকে নিয়ে আমি হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। আর এখন আমার স্বপ্নের সেই নায়িকা আমার চোখের সামনে শুয়ে আছে। আমি লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমার মনে হচ্ছে আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হতে চলেছে। মেয়েটি আবার বলল, স্যার এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? তাড়াতাড়ি করুন। আপনি বলেছিলেন আপনাকে আজকে 2-3 বার খুশি করতে হবে। প্রথমবারে যদি এত সময় নিয়ে ফেলেন তাহলে 2-3 বার করবেন কিভাবে? ঠিক বলেছ, দেরি করা যাবে না। বলে আমি যখন মেয়েটির কাছে গেলাম মেয়েটি আবার বলল, পোশাক আশাক না খুলেই শুরু করবেন? এগুলো আগে খুলুন, পরের বার খুলবো, এখন আমি আর তর সইতে পারছি না। বলে আমি যখন মেয়েটির বাহু ধরে ধরলাম তখনই হঠাৎ দেখলাম সে হেসে উঠল। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দেখলাম, এ কি, এ তো আমার স্ত্রী জুলেখা বেগম। জুলেখা বেগম হাসছে। হাসতে হাসতে আমার উদ্দেশ্যে বলল, মমিন তুমি এতটা নিচে নেমে গেলে? তুমি আমাকে বাসর ঘরে কি কথা দিয়েছিলে? আমি চমকে উঠে বললাম, কি কথা দিয়েছিলাম? মনে করে দেখো, যখন আমাকে বিয়ে করে এনে বাসর ঘরে বসিয়ে রেখে তুমি প্রথম বাসর ঘরে এসেছিলে তখন দরজার সিটকেনি লাগিয়ে তুমি আমার কাছে এসেছিলে। আমি ঘোমটা দিয়ে বাসর ঘরে বসেছিলাম, তুমি স্তন্যপর্ণে আমার কাছে এসে বসলে। তারপর আমার ঘোমটাটা তুলে বললে, বাহ ভারী সুন্দর মেয়ে তো। আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, আমাকে পেয়ে কি তুমি ধন্য? আমিও তখন একটা হাসি দিয়ে বললাম, তোমার মতো বউ পেলে যে কোনো পুরুষই ধন্য হবে। তখন আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, অথচ আমি শুনেছি আপনার মতো অফিসাররা ঘরের সুন্দরী বউ রেখে বাইরে মেয়ে নিয়ে ঘোরে। তুমি তখন আমাকে আশ্বস্ত করে বলেছিলে, ছি আমাকে অমন পুরুষ মনে করো না, আমি এক নারীতে সন্তুষ্ট থাকতে চাই। তখন আমি তোমার হাত আমার মাথায় রেখে শপথ করিয়েছিলাম, আজ বাসর ঘরে বসে আমাকে কথা দাও তুমি আমাকে ছাড়া অন্য কোনো নারীর দিকে কুদৃষ্টি দিবে না। তখন তুমি আমার মাথায় হাত রেখে বলেছিলে, আজ আমি বাসর ঘরে বসে ওয়াদা করছি আমার জীবনে তুমিই হবে একমাত্র নারী। মমিন তুমি কি তোমার সেই ওয়াদার কথা ভুলে গেছো? না না, আমি আমার সেই ওয়াদার কথা ভুলিনি। বলেই আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আবারও হাসির শব্দ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম এ তো আমার বউ জুলেখা নয়, আগের অবস্থানে বসে আছে আমার জুনিয়র অফিসার ইভা। ইভা আমার উদ্দেশ্যে বলল, স্যার আপনি কোন ওয়াদার কথা বলছেন? আমি তখন স্বাভাবিক হয়ে বললাম, না ওসব কিছু না, আসলে তোমার ভিতর আমি আমার স্ত্রীকে দেখতে পেয়েছিলাম, যার কাছে আমি ওয়াদা করেছিলাম সে ছাড়া দ্বিতীয় কোনো নারীর কাছে যাব না। ইভা একটা মুচকি হাসি দিয়ে বলল, ওরকম ওয়াদা কম বেশি সব পুরুষেরাই তার স্ত্রীর কাছে করে, কিন্তু একটা সময় গিয়ে আমার মতো নারী পেলে সব ওয়াদার কথা ভুলে যায়। আপনিও ব্যতিক্রম হবেন কেন? ওসব ওয়াদার কথা মাথা থেকে ফেলে আসুন শুরু করুন। তখন আমি আবারও নিজেকে কন্ট্রোল করে
করে মেয়েটির কাছে গেলাম। আবারও মেয়েটির দুবাহুতে হাত রাখার সাথে সাথে হঠাৎ আমার কানে ভেসে এলো, বাবা এ কি করছো তুমি? আমি চমকে উঠে ইভার দিকে তাকাতে গিয়ে দেখি ইভার জায়গায় বসে আছে আমার মেয়ে রোশনি। আমি তাকে এই অবস্থায় দেখে চমকে উঠলাম, বাবা তুমিও শেষ পর্যন্ত আমার বান্ধবীর বাবার মতো চরিত্রহীন হয়ে গেলে। অথচ সেদিন তুমি বলেছিলে তুমি হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। সেদিন আমি যখন আমাদের ড্রয়িং রুমে আমার বান্ধবী প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, এমন সময় তুমি অফিস থেকে এসেছিলে। ড্রয়িং রুমে আমাকে আর প্রিয়াকে কাঁদতে দেখে তুমি এসে বললে, কিরে মা রোশনি, তুই আর তোর বান্ধবী প্রিয়া কাঁদছিস কেন? আমি তখন তোমাকে বলেছিলাম, বাবা আমি প্রিয়ার জন্য কাঁদছি। তখন তুমি বলেছিলে, কেন প্রিয়া কাঁদছে কেন, ওর কি হয়েছে? প্রিয়া তখন কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল আজ আমার বাবা আমাদের ঘরে কাজের বুয়ার সাথে এক বিছানায় ধরা পড়েছে, যা দেখে আমার মা চলে গেছে তার বাপের বাড়ি, আর আমি চলে এসেছি আপনাদের বাড়ি। তখন তুমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলে, আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে যাদের ঘরে তোমাদের মতো যুবতী মেয়ে থাকার পরেও ওরা অন্য মেয়েদের দিকে চোখ দেয়। এদের চরিত্র যে কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে সেটা ভাবতেই আমার ঘৃণা হয়। সেদিন তোমার মুখে এমন কথা শুনে আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। ভেবেছিলাম আমার বাবার মতো এমন চরিত্রবান পুরুষ কজনই বা হতে পারে। অথচ আজ তুমি তোমার অফিসের জুনিয়র অফিসারকে নিয়ে হোটেলে এসেছো। ছি বাবা ছি, না না আমার চরিত্র ঠিক রাখতে হবে বলেই আমি উঠে দাঁড়িয়ে গেলাম। এমন সময় আবারও হাসির শব্দ শুনে আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার মেয়ে রোশনির জায়গায় বসে আছে সেই ইভা। ইভা বলল, স্যার আবার কি হলো? জানো ইভা, তোমার বয়সে আমার ঘরে একটা মেয়ে আছে। হঠাৎ তার কথা মনে পড়ে গেল। তখন ইভা হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করতে লাগলো। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এভাবে হাসছো কেন? স্যার আপনি এসেছেন আমাকে নিয়ে হোটেলে মজা করতে। এখানে এসে যদি আপনি একবার আপনার স্ত্রীর কথা আর একবার আপনার মেয়ের কথা ভাবেন তাহলে আমার সাথে মজা করবেন কিভাবে? আর তাছাড়া আমি তো আপনার আপন মেয়ে নই। মেয়ের কথা মাথা থেকে ফেলে কাজ শুরু করুন। আজকের দিন চলে গেলে আপনি কিন্তু আর কখনো আমাকে পাবেন না, কারণ আমি আপনাকে কথা দিয়েছিলাম শুধু একবার আমার সাথে সময় কাটাবেন। সে সময়টা আপনি যদি হেলায় ফেলায় নষ্ট করেন তাহলে আমার কিছুই করার নেই। আমাকে কিন্তু প্রমোশনও দিতে হবে, বেতনও বাড়িয়ে দিতে হবে। তখন আমি নিজেকে কন্ট্রোল করে আবারও মেয়েটির কাছে গেলাম। ইভা বলল, ধরুন স্যার ধরুন, আমাকে জড়িয়ে ধরুন। আমি যখনই ইভাকে জড়িয়ে ধরতে গেলাম তখনই কোথা থেকে আমাদের মসজিদের ইমাম সাহেব এসে ইভার জায়গায় বসে বলল, মমিন সাহেব আপনি কি নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ফেলেছেন? আপনি কি ইহকালের সুখের কথা ভেবে পরকালের কথা ভুলে গেছেন? আমি হুজুরকে দেখে বললাম, না না আমি ভুলিনি। হুজুর তখন বলল, সেদিন আপনি যখন মসজিদ কমিটির বিষয় নিয়ে কথা বলতে আমার ঘরে এসেছিলেন তখন আমি আর আপনি আমার বাসার ড্রয়িং রুমের সোফার উপর বসে মসজিদ কমিটির বিষয় নিয়ে আলাপ করছিলাম। এমন সময় একজন মহিলা তার স্বামীকে শার্টের কলার ধরে আমাদের সামনে আসলো। তখন আমি রাগান্বিত হয়ে এই মহিলাটিকে উদ্দেশ্য করে বললাম, এই মহিলা তুমি একজন পুরুষের শার্টের কলার চেপে ধরে আমার সামনে নিয়ে এসেছো। মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, উনি হচ্ছে আমার স্বামী। সে এখন পরনারীর প্রতি আসক্ত হয়ে গেছে। আজ আমি তাকে হাতে নাতে ধরেছি। আমি যখন তাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি তখন সে নিজের ভুল বুঝতে পেরে আমাকে বলল, রোশনি আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই। তখন আমি ওকে কন্ডিশন দিয়েছি সে যেন তওবা করে বলে আর কখনো পরনারীর প্রতি আসক্ত হবে না। এজন্য তাকে তওবা করানোর জন্য আপনার কাছে নিয়ে এসেছি। তখন তার সাথে থাকা পুরুষটি বলল, হ্যাঁ হুজুর, শয়তানের প্ররোচনায় পড়ে আমি ভুল করে ফেলেছি। আপনি আমাকে বলুন আমি কিভাবে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে আড়াল রাখবো। তখন আমি বললাম, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আর তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পন্থা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ব্যভিচার করে তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। এরপর তা তার মাথার উপর ছায়ার মতো অবস্থান করতে থাকে। এরপর সে যখন তা থেকে তওবা করে তখন তার ঈমান আবার তার কাছে ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি নির্ধারিত থাকবে। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব। মেয়েটির স্বামী তখন বলল, ঠিক আছে হুজুর, এবার আপনি আমাকে তওবা পড়িয়ে দিন, আমি আর কখনো যেন এমন ব্যভিচারে লিপ্ত না হই। অথচ সেদিন তুমি আমার পাশে বসে সমস্ত কথা শোনার পরও আজ এসেছো বৃদ্ধ বয়সে ব্যভিচার করতে। তোমাকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবে না। না হুজুর, আমি ব্যভিচার করতে চাই না, আপনি আমাকে তওবা পড়িয়ে দিন। বলেই আমি চোখ বন্ধ করে কাঁদতে লাগলাম। আবারও সেই মায়াবী হাসি শুনে আমার জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি হুজুরের জায়গায় বসে আছে আমার জুনিয়র অফিসার ইভা। ইভা হাসতে হাসতে বলল, এবার কি ভাবছেন স্যার? ইভা, আমার মনে হচ্ছে আমি ভুল করতে যাচ্ছি। তোমার সাথে এসব করা মনে হয় আমার উচিত হবে না। সত্যি স্যার, আপনি আমার সাথে ব্যভিচার করতে এসে যেভাবে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন সেভাবে যদি এই সমাজের প্রতিটা পুরুষ একবার চিন্তা করত তাহলে এই সমাজে কখনো ব্যভিচার অনাচার হতো না। আমি ভুল করেছি ইভা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার যোগ্যতা বলেই তোমার প্রমোশন এবং বেতন আমি বাড়িয়ে দিব। চলো আমরা অফিসে ফিরে যাই। তারপর ইভা তার পোশাক পরতে লাগলো। হ্যালো ভিউয়ার্স, আজ আমাদের সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার বেড়ে গেছে কারণ আমরা আমাদের ভেতরের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছি। আমরা কয়েক মিনিটের সুখের জন্য পরকালের কথা ভুলে যাই। আমাদের এই গল্পটি দেখার পর কেউ যদি নিজেকে শুধরে নেয় তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। গল্পটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার